আমরা অনেক সময় আমাদের ছোট ছোট জিনিসকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করি যে না ঠিক আছে ও হতেই পারে, শরীর খারাপ হবে না। বাট আমার যেটা মনে হয় যে সেটা উচিত নয়, কারণ আমরা আমাদের বাড়িকে যেরকমভাবে একটুখানি কোথাও চিড় ধরলে প্লাস্টার করি আবার রং করি নতুন করে, ঠিক সেরকম আমাদের শরীরটাও তাই, আমাদেরকে একটু ঠিকঠাকভাবে খেয়াল রাখতে হয়। নমস্কার, আমি মির্চি সায়ন। মির্চি স্টুডিওতে এখন আমার সঙ্গে পেয়ে গেছি ডক্টর রাহুল আগরওয়াল, MBBS, MS, MCH, DRNB, সার্জিক্যাল অঙ্কোলজি, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সেখান থেকে আজকে আমরা স্যারকে পেয়ে গেছি। স্যার, একদম আমরা এই পুরো গম্ভীর ব্যাপারটাকে একটু ভেঙে দিই, আমরা খুব ইজিলি এই পুরো ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। আমার মনে হয় তাতে লিসনার বা যারা অডিয়েন্স রয়েছে তাদের একটু সুবিধা হবে। যে এই যে কোলন ক্যান্সার বা কোলন ক্যান্সার, এটা তো এমন কিছু নয় যেটা আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে আড্ডা দেওয়ার মতো একটা টপিক নয়, বাট তাও যে আমরা এটাকে চিনতে পারবো কিভাবে, ডিটেক্ট করতে পারবো কিভাবে? দেখুন, কোলন ক্যান্সার একটা যে কোনো ক্যান্সারের মতো প্রেজেন্ট করে। সব একটা রোগ যেটা একটা সিমটম থাকে, একটা পেশেন্ট একটা কষ্ট নিয়ে প্রেজেন্ট করে। আর ফার্স্ট থিং হচ্ছে যে আমাদের এই সিমটমগুলো জানতে হবে যে কোলন ক্যান্সার কিভাবে একটা শরীরে নিজেকে প্রেজেন্সটাকে ফিল করে। যেমন একটা পেশেন্ট বলবে আমার পায়খানার সাথে আমার মলের সাথে রক্ত আসছে, এটা মোস্ট কমন প্রেজেন্টেশন। বা পেশেন্ট বলতে পারে আমার পেটে ব্যথা হচ্ছে, দীর্ঘদিন ধরে ব্যথা হচ্ছে, যেটা কিছুতেই ছাড়ছে না। কিছু কিছু কমন সিমটম এইটা থাকলে তখন একটা ইন্ডিকেশন দেয় যে প্রবাবলি সামথিং ইজ রং, আর হয়তো একটা প্রবাবিলিটি থাকে তো ওটা একটা ক্যান্সার ডেভেলপ করতে পারে। আমরা যখন মাঝে মধ্যে বলি না যে আমার শরীরের হয়তো এই জিনিসগুলো আমি ফিল করতে পারছি, বাট তাও আমরা ব্যাপারটাকে নেগলেক্ট করি যে ঠিক আছে হয়ে যাবে, দুদিন পর হয়তো কমে যাবে। এই যে একটা ধারণা আছে, একটা কনসেপ্ট আছে, এটাকে কি আপনি ডিকোড করতে চান যেটা হ্যাঁ কতটা উচিত? এটার খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন আমাদের সোসাইটিতে আমরা যেটা করি, কোনো সিমটম হলে সবচেয়ে আগে ডাক্তারবাবুকে না দেখানোর একটা আছে, হ্যাবিট আছে। প্লাস বাড়ির কাছের দোকান থেকে ওষুধ খেয়ে নিলাম, বা একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম তোমার তো পেটে ব্যথা হয়েছিল, তুমি কি ওষুধ খেয়েছো? আমি ওষুধটা নিলাম, একটু সিমটম কম হলো, আর তারপরে জিনিসটাকে ইগনোর করো। প্রথম হচ্ছে কোনো সিমটমকে ইগনোর করা উচিত নয়। আমি এটা বলছি না যে প্রত্যেকটা সিমটম নিয়ে ক্যান্সার ডাক্তারবাবুর কাছে যান বা আমার কাছে আসুন, সেটা প্র্যাকটিক্যালও নয়, করা যায়ও না। আমার সাজেশন হচ্ছে ভিউয়ার্সদেরকে যে আপনি যে কোনো কোয়ালিফাইড ডাক্তারকে দেখান, প্রপার ইভ্যালুয়েশন করান। ডাক্তারবাবু যদি সাজেস্ট করেন, যদি উনি সন্দেহ করেন, উনি অবশ্যই আপনাকে স্পেশালিস্টের কাছে পাঠাবেন। তো আপনার এই কথাগুলো শুনে আমার মনে হলো যে আমার পার্টিকুলার কিছু জিনিস আমি ঠিক ফিল করছি না, আই এম নট ফিলিং ওয়েল। তো এইগুলো যদি অনেক দিন ধরে আমার শরীরে থাকে, এই যেটা কমছে না বলছেন আপনি যে অনেকটা দিন ধরে কমছে না, তো তার পরের কাজটা আমার কি হবে, মানে তারপরে আমি কি করবো এক্স্যাক্টলি? যে কোনো কোয়ালিফাইড ফিজিশিয়ান ওকে দেখান, দেখিয়ে ওনার কাছ থেকে ওষুধ নিন, প্রপার ইভ্যালুয়েশন করান। ইভ্যালুয়েশন করার পরে যে রিপোর্ট আসবে, যদি সঠিক ডায়াগনোসিস হয়ে যায়, ট্রিটমেন্ট শুরু করুন। এবার যদি ডায়াগনোসিস না হয় বা ট্রিটমেন্ট শুরু করার সত্ত্বেও আপনার প্রবলেম কমছে না, তাহলে একটা সেকেন্ড ওপিনিয়ন বা একটা স্পেশালিস্টকে দেখানো উচিত। অনেক সময় দেখেছি যে কোনো একটা, যেটা আপনি বললেন যে একটা জিনিস আমি ফিল করছি, আমরা যেরকম বন্ধুদেরকেও বলি যে তোর তো এটা হয়েছিল, যেটা আপনি বললেন কি খেয়েছিলিস রে ওষুধ, আমাকে একটু বলতো। তো এই ব্যাপারটাই হচ্ছে যে এরকম একটা কোনো লক্ষণ দেখলেই আমরা প্রথমেই এখন ইদার ওয়েবসাইটে গিয়ে সার্চ করি যে আমার কি কি লক্ষণ হতে পারে। ওয়েবসাইটের আমরা ভীষণ পরিমাণে ভরসা নিই আর কি। তো এটা কি উচিত করা, নাকি এটা আরো বেশি ভয় বাড়িয়ে দেয় মানুষের, কোনটা? মানে এই যে কিছু হলেই সেটা ওয়েবসাইটে গিয়ে একটা সার্চ করা। দেখুন, পার্সোনালি আমার যা ওপিনিয়ন আছে, আমি আমার কোনো পেশেন্টকে ওয়েবসাইট সার্চ করা বা গুগল করা বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করা আমি ডিসকারেজ করি না। আমি ওদেরকে ইনফ্যাক্ট বলি যে আপনার যদি কোনো সিমটম থাকে, কোনো কোয়ারি থাকে, আপনি অবশ্যই গুগল করতে পারেন, চ্যাটজিপিটি করতে পারেন, হোয়াট এভার সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করতেই পারেন। আই ডোন্ট ডিসকারেজ, বাট আমি যেটা সবাইকে সাজেস্ট করি যে ইউ ইউজ দ্যাট ইনফরমেশন জুডিশিয়াসলি। মানে আপনি যদি কোনো ইনফরমেশন পেয়েছেন, আপনি ওই জিনিসটা নিজের উপরে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন না। আপনি বরং আপনার ফিজিশিয়ানের কাছে যাবেন যে আমি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা প্ল্যাটফর্মে এই ইনফরমেশনটা পেয়েছি, এই জিনিসটা কি আমার উপরে অ্যাপ্লিকেবল, বা এই জিনিসটা যেটা আমাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে একটু আলাদাভাবে লেখা আছে। ধরুন আমি পেশেন্টকে একটা এক্স ট্রিটমেন্ট সাজেস্ট করলাম, ইন্টারনেটে দেখলাম ওয়াই ট্রিটমেন্ট লেখা আছে। তো যদি এই জিনিসটা হয়, তো ইউ ডিসকাস ইট উইথ ইয়ার ডক্টর। এইটা যেন না হয় যে না এই ডাক্তার, এই যে ইন্টারনেটে যেহেতু ওয়াই লেখা আছে আমি ওয়াই ফলো করবো, এক করা ঠিক নয়। বিকজ সায়েন্স ইজ রিয়েলি কমপ্লিকেটেড, ইট ইজ লাইক রকেট সায়েন্স। সো যে বোঝে তার অ্যাডভাইস ফলো করাই উচিত। ধরে নিন কখনো কখনো যেটা হয় যে
আপনি যেরকম এই পডকাস্টটা করছেন সেরকম অনেক ডক্টর রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা হয়তো একটা কোনো কিছু নিয়ে বলছেন, ডেইলি বলছেন তাদের পেজে, কিন্তু তিনি হয়তো একটা যে নিয়ে কথা বললেন, আমি সেটা ফিল করলাম, বাট রোগ দুটো আলাদা, কিন্তু সেই ওষুধগুলো আমি অ্যাপ্লাই করে নিলাম যে তিনি যেগুলো বলছেন এগুলো হলে। তো এইটা থেকে মানুষকে বের করব কিভাবে? এবার আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরুন একটা মানুষের জ্বর হয়েছে, এবার জ্বরের অনেক কারণ হতে পারে, পেশেন্টের ফোড়ার কারণে জ্বর হতে পারে, ডেঙ্গুর কারণে হতে পারে, ম্যালেরিয়া কারণে হতে পারে, বা ক্যান্সারেও কিছু ক্যান্সারেও জ্বর দেখা যায়। এবার একটা ডাক্তারবাবু যখন বলছে যে হ্যাঁ জ্বর আছে, জ্বর হলে আপনি এই ওষুধটা নিন, এবার হাউ উইল ইউ ডিসাইড, আপনি কিভাবে ডিসাইড করবেন এই 4টে ওষুধের মধ্যে আপনার কোন ওষুধটা আছে? এই জন্যে কারোর পার্টিকুলার অ্যাডভাইস না ফলো করে আপনাকে জানতে হবে যে আমি যে অ্যাডভাইস ফলো করছি কোন রোগের জন্য করছি, আর ইনফ্যাক্ট ওই রোগ ডায়াগনোসিস আমার কিভাবে হয়েছে। ওনলি ইন দ্যাট কেস আপনি ওই পার্টিকুলার ডাক্তারবাবু অ্যাডভাইস ফলো করবেন। কেন আমাদের বডিতে সিমটম খুব লিমিটেড হয়, এইটা হয় না যে প্রত্যেকটা রোগ হাজার হাজার টাইপের হয়, বাট সিমটমগুলো লিমিটেড হয়। ওই হাজার হাজার লোক সেম সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। এবার ডাক্তারবাবুদের কাজ হচ্ছে সঠিক ডায়াগনোসিস করা, অ্যান্ড বেসড অন দ্যাট ডায়াগনোসিস ইউর টেলার ইউর ট্রিটমেন্ট, কি পেশেন্টের এক্স্যাক্টলি কোন ট্রিটমেন্টটা দরকার। যে কোনো ট্রিটমেন্টের সময় যেটা বলা হয় যে টেস্ট করাতে হবে, ওই টেস্টের তো অনেক রকম স্টেপ থাকে, একটা বড় স্টেপ হতে পারে, মিডিয়াম হতে পারে, আবার স্মল টেস্টও হতে পারে। তো এই টেস্ট করাতে হবে শুনলেই কিন্তু আমাদের ফার্স্ট ভয় লাগে, একদম ভয় লাগা স্বাভাবিক। তো মানে যে কোনো জিনিসের ক্ষেত্রে কি স্টেপ বাই স্টেপ টেস্ট করাটা উচিত, নাকি একদম যেটা মেইন মানে বড় একটা টেস্টে ছাপ দিয়ে দেওয়াটা উচিত, কোনটা? যদি পেশেন্টের কোনো সিমটম আছে, ভয় পেয়ে আমার ক্যান্সার ডায়াগনোসিস হয়ে যাবে, আমি টেস্ট করালাম না, সেটা উচিত নয়। প্লাস টেস্টে যদি ক্যান্সার ধরা পড়ে তারপরে ভয় পাওয়া উচিত নয়। ক্যান্সার ইজ জাস্ট লাইক এনি আদার ডিজিজ। যদি ডাক্তারবাবু আপনাকে বলে যে না ট্রিটমেন্ট করা যাবে না, তখনই একটু চিন্তার কারণ, আদারওয়াইজ ক্যান্সার ইজ কিউরেবল। টেস্টের আগে আমাকে সব জিনিসের লজিক বুঝতে হবে যে টেস্ট আমি কেন করাচ্ছি। অনেক সময় এটা হয় যে সোসাইটিতে পাবলিকে একটা প্রশ্ন থাকে, ডাক্তারবাবুর কাছে গেলেই উনি মাল্টিপল টেস্ট লিখে দেন, ব্লাড টেস্ট করো, ইউএসজি করো, এক্স-রে করো, সিটি করো, পেট সিটি করো, এমআরআই করো, দেয়ার ইজ আ হোস্ট অফ ইনভেস্টিগেশনস। নাও এটা কেন? আমি যদি গলব্লাডারের পাথরের সাথে কম্পেয়ার করি, ধরুন একটা পেশেন্টের গলব্লাডার পাথর হয়েছে, একটা ডাক্তারবাবুর কাছে গেলেন, উনি একটা সিম্পল একটা সোনোগ্রাফি করালেন, একটা দেখলেন গলব্লাডারের পাথর আছে, অপারেশনের ডেট দিয়ে দিলেন, মাইক্রো করে ওটা বার করে দিলেন, এন্ড অফ দ্য স্টোরি। ক্যান্সার একটু আলাদা, ক্যান্সার কিন্তু অত সহজ ডিজিজ নয়। প্রথম হচ্ছে ক্যান্সার পুরো বডিকে এফেক্ট করে, যেখান থেকে শুরু হয় বডির অন্য অর্গানসে স্প্রেড করার চান্স থাকে, প্লাস কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস বডিতে থাকে। ধরুন একটা যেমন কোলন ক্যান্সারের এক্সাম্পল দিই, যদি একটা পেশেন্টের ব্লিডিং হচ্ছে, তাহলে আমাকে জানতে হবে হিমোগ্লোবিন কত, এটা একটা টেস্ট। আমাকে জানতে হবে যেখানে ক্যান্সার শুরু হয়েছে ওখানে ক্যান্সার কত পরিমাণে আছে, কোন স্টেজে আছে, ওটার জন্য একটা টেস্ট। প্লাস ওই ক্যান্সারটা বডির অন্য অর্গানসে স্প্রেড করেছে কিনা, ওটার জন্য এক্সট্রা টেস্ট। প্লাস ধরুন পেশেন্টের আমি কিছু জেনেটিক টেস্ট করাতে চাইছি, আমি কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে চাইছি, ওটার জন্য একটা টেস্ট। এই জন্য ক্যান্সারের যতক্ষণ না আপনি কমপ্লিট ইনফরমেশন পাচ্ছি, পেশেন্ট স্পেসিফিক ট্রিটমেন্ট করা খুব ডিফিকাল্ট। এই জন্য মাল্টিপল টেস্ট আমাদের করানো হয়। আমাদের বাড়ির লোকেরা বা যে কোনো বন্ধু বান্ধবরা তারা মনে করে যে বাইরে বেশি ভালো চিকিৎসা হয়, আমাদের পশ্চিমবাংলার বাইরে গিয়ে বেশি ভালো চিকিৎসা হয়। তার জন্য মানুষজনকে আমরা শুনেছি পার্টিকুলার কিছু জায়গার নাম, যে ভেলোর চলে যেতে হবে আমাকে, বা হয়তো মুম্বাই যেতে হবে, বা হয়তো ব্যাঙ্গালোর যেতে হবে। এগুলো আপনি যেহেতু এই চিকিৎসার সাথে জড়িয়ে আছেন, আপনার কি এখন এসে কোথাও মনে হয় যে আমাদের পশ্চিমবাংলাতেও যে চিকিৎসার যে পরিকাঠামো সেটা বদলেছে এবং মানুষ বাইরে যাওয়া কমিয়েছে? কি হয় যে একটা ফ্যাসিনেশন থাকে আর মনে একটা ভয় থাকে যে লোকাল নয়, বাইরে একটা লোক বেশি ভালো ট্রিটমেন্ট করছে, তো হয়তো আমি বেটার আউটকাম পাবো। আগেন আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, আমি এটা একদমই বলছি না যে সাউথ যাওয়া উচিত নয়, ওয়েস্ট যাওয়া উচিত নয়, বাট এখন ক্যান্সারের ট্রিটমেন্ট ইজ ভেরি প্রোটোকলাইজ। প্রোটোকল মানে আমি যা ট্রিটমেন্ট করব, দিল্লিতে, মুম্বাইতে, চেন্নাইতে, বেল্লোরে যেখানেই যাবেন, যে ডাক্তারবাবু ক্যান্সার প্রপার ট্রিটমেন্ট করেন উনি সেই ট্রিটমেন্টটাই ডেলিভার করবেন। এটা ম্যাটার করে না কি আপনি সাউথ যাচ্ছেন, হ্যাঁ বরং ইনফ্যাক্ট যদি আপনি বাইরে যান, পেশেন্টের খরচা সবসময় বেশি হয়, বিকজ নট অনলি পেশেন্ট গভর্নমেন্ট সাপোর্ট পাচ্ছে না, কিছু ইন্স্যুরেন্স স্কিমস আন্ডারে আসছে না, প্লাস সঙ্গে যিনি যাচ্ছেন ওনার লস অফ লাইভলিহুড, লস অফ ওয়ার্ক, ওনার খরচা, ওনার থাকার খরচা, যাতায়াতের খরচা, অ্যাবসলিউটলি। অ্যান্ড বাড়ির কাছে ট্রিটমেন্ট করার, বাড়ি অ্যাম্বিয়েন্সে ট্রিটমেন্ট করানো আর একটা আননোন জায়গায় ট্রিটমেন্ট করানো সবসময় একটা ডিফারেন্স থাকে। একটা ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে স্টোমা, STOMA, স্টোম। তো এটা নামটা শুনলেই অনেকে চিন্তায় পড়ে যান। কেন পড়ে যান? মানে
এটা কি আপনি জানেন? আচ্ছা দেখুন, স্টোমা একটা জিনিস না, একটা লাইফ সেভিং প্রসিজার আছে। কি আচ্ছা। হয় যে কোলন ক্যান্সার একটা যেটা প্রবলেম আছে যে ওখানে স্টুল ফর্মেশন হয়। তো যখন ওই জায়গায় যখন ক্যান্সার হয়, আমরা যখন ক্যান্সারটা কেটে বাদ দিয়ে দিই, তো এই স্টুল ফর্মেশনের প্রসেসটা কিন্তু বন্ধ হবে না। তো অনেক সময় কি হয়, যেটা আমরা অ্যাজ আ ডাক্তার আমাদের এই জাজমেন্টটা, আমাদের ডিসিশনটা নিতে হয় যে এই পার্টিকুলার পেশেন্টের স্টোমা লাগবে কিনা। এবার স্টোমা মানে কি হলো, যে আমরা যে নর্মাল যে পাথওয়ে অফ স্টুল ফর্মেশন থাকে ওটা আমরা ডাইভার্ট করে দিই। মানে নর্মাল রাস্তা যে স্টুলের এক্সিট পয়েন্ট থাকে, ওখান থেকে স্টুল এক্সিট না হয়, আমি একটা অল্টারনেট চ্যানেল করে দিচ্ছি পেটের সামনে দিয়ে। ওখানে ব্যাগ লাগানো থাকে, ব্যাগের মধ্যে স্টুল আসে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যখন যে রাস্তায় সেলাই করা হয়েছে যখন হিল করে যায়, ওটা বন্ধ করে দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, পেশেন্ট নর্মাল রাস্তায় স্টুল পাস করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যদি স্টুল পাস করার যে কন্ট্রোল করার মেকানিজমটা যদি খারাপ হয়ে যায়, তখন এই স্টোমাটা পার্মানেন্ট হয়ে যায়। তো স্টোমা ইজ সামথিং উইচ ইজ ইনহেরেন্ট টু দ্য ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট। আর পার্মানেন্ট হবে, বেশিরভাগ ক্ষেত্রে টেম্পোরারি হয়, বাট রেয়ারলি ইট ক্যান বি পার্মানেন্ট। এবার আমরা একটা মিথকে একটু ভাঙবো, যে মিথটা আমাদের সবার কাছে আছে যে ক্যান্সার ছোঁয়াচে, মানে এটা একজনের থেকে আরেকজনকে ছড়িয়ে যায়। তারা যদি এক থালাতে খায় কিছু, তাহলেও নাকি ক্যান্সার কারোর হলে আরেকজনের হয়ে যাবে। সো এটার ব্যাপারে আপনি কি বলতে চান? দেখুন, প্রথম হচ্ছে যে ক্লিয়ারলি ক্যান্সার ছোঁয়াচে রোগ নয়, একদমই নয়। এবার এইটা সোসাইটিতে মিথটা কেন এলো, কেন কি ক্যান্সারের একটা টেন্ডেন্সি থাকে যে এটা হেরিডিটারি হতে পারে, মানে ফ্যামিলিজের মধ্যে হতে পারে, যে একটা কারোর বাবার আছে, বাবা থেকে ছেলে বা মেয়েতে গেল, তাদের ছেলে মেয়েতে হলো, এইটা হতে পারে। এইটা মানে এটা নয় যে ছোঁয়াচে রোগ, বিকজ ক্যান্সার একটা জেনেটিক রোগ আছে, ওটার জন্য ফ্যামিলিজের মধ্যে থাকতে পারে। বাট আদারওয়াইজ কোনো ক্যান্সারের রুগী যার ক্যান্সার আছে বা ক্যান্সারের ট্রিটমেন্টে আছে বা ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে গেছে, পেশেন্ট এখন ভালো আছে, ওর সাথে খেলে বসলে বা ওর সাথে ইন্টারাক্ট করলে যে যাদের সাথে তাদের ক্যান্সার হয়ে যাবে, কিন্তু সেটা একদমই হয় না। কথাগুলো বললাম আজকের এই ব্যাপারে। তো যেহেতু এনসিআরআই এর কথা আমি শুরুতেই বলেছি, এনসিআরআই এর কথা, এবং শেষেও আমরা এনসিআরআই দিয়ে শেষ করব। সো ডক্টর রাহুল আগরওয়াল তিনি বলবেন, এতক্ষণ যিনি আমার সঙ্গে কথা বললেন তিনিও ছিলেন, বাট ডক্টর রাহুল আগরওয়াল কি বলবেন এনসিআরআই সম্পর্কে, তিনি কি বলতে চান? দেখুন, এনসিআর এর ব্যাপারে আমি একটা কথা বলবো যে যদি ক্যান্সারের ট্রিটমেন্ট দিকে দেখেন, তো ফ্যাসিলিটি সব কিছু হাসপাতালে আছে। বাট আমি সেটা বলবো না যে আমাদের যেহেতু সব ফ্যাসিলিটিস আছে দ্যাট ইজ আমাদের ইউএসপি। এনসিআরআই ইউএসপি বলবো হ্যান্ড হোল্ডিং। আমাদের হাসপাতালে যদি কোনো পেশেন্ট আসে, তো ফার্স্ট থিং ও পায় সাপোর্ট নট জাস্ট ইন টার্মস অফ ট্রিটমেন্ট। আমাদের যে টিম আছে সে তো অঙ্কোলজি পার্সপেক্টিভে ট্রিটমেন্ট করেই, দ্যাট ইজ ওকে। বাট ফার্স্ট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, যে হ্যাঁ সব পেশেন্টের যেন ক্যান্সার একটা খরচা সাপেক্ষ একটা রোগ আছে, তো ওদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স করা, প্লাস একটা মানসিকভাবে একটা সাইকোলজিক্যালি খুব একটা ডিপ্রেসিং, খুব একটা স্ট্রেসফুল একটা জায়গা। একটা পেশেন্ট যখন হাসপাতালে ঢোকে, আমি সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, আমার কলিগ, আমি পেশেন্ট দেখে তো মেডিকেল অঙ্কোলজিক্যালে পাঠালাম, তারপর রেডিয়েশন অঙ্কোলজি পাঠালাম, তারপর প্যালিয়েটিভ কেয়ারে পাঠালাম, তারপর অ্যানেস্থেসিয়া চেকআপে যাবে। তো এই যে পুরো সাইকেলটা পেশেন্টের জন্য খুব স্ট্রেসফুল থাকে। আমাদের হাসপাতালে ইউএসপি হচ্ছে একটা পেশেন্টকে চেষ্টা করা হয় যে না, একটা পেশেন্টকে বারবার যেন না ঘুরতে হয়। সব ডাক্তাররা যেমন মেডিকেল বোর্ড হয়, সব ডাক্তাররা মিলে একবারে দেখে একবারে ডিসিশন দেবেন যে পেশেন্ট যেন একবারে বারবার কারোর চেম্বারে ঢুকতে হচ্ছে না। প্লাস কোনো এমার্জেন্সি হলো সঙ্গে সঙ্গে পেশেন্টকে কন্ট্যাক্ট করা, কোনো পেশেন্ট যদি কোনো প্রবলেম জানায় সঙ্গে সঙ্গে ওকে ফিডব্যাক দেওয়া, সাপোর্ট দেওয়া, এই সাপোর্টগুলো কিন্তু এনসিআর সবচেয়ে ভালো কিন্তু পাওয়া যায়। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই পার্সোনালি ফিল দ্যাট বিগেস্ট অ্যাডভান্টেজ উইথ আওয়ার হসপিটাল। স্যারের মতোই একদম লাস্টে এটুকুই বলতে চাই আর কি, যে ভরসার কিছু কিছু জায়গা হয়ে থাকে, তো ভরসার এরকমই একটা জায়গা এনসিআরআই। এবং ভয় একদম পেলে চলবে না, টেস্ট করানো মানেই ভয় নয়, টেস্ট করানো মানে নিজেকে একটুখানি জাস্ট সেফ রাখা। থ্যাংক ইউ স্যার, আবার একদিন আমরা বসবো। অবশ্যই। থ্যাংক ইউ। মির্চি শুনতে থাকুন, এনসিআরআই ভিজিট করতে থাকুন, ব্যাস।